শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নেতার বদলে কি নীতির বদল, এ বিষয়ে আলাপ করবার জন্য দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক জনাব মাইনুল আলম এবং আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হবার কথা রয়েছে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের। আমরা এই আলাপে দর্শক চাইলে আপনারাও যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করবেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শাহাব এনাম খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছে। গত কয়েকদিন থেকেই আপনি এই আলোচনাটি বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনে আসছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, অনেক উদ্বেগ উৎকণ্ঠা নানামুখী আলোচনার পর যেটি একেবারে নিশ্চিত হয়ে গেল সেটি হচ্ছে 46তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন। আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি হয়তো হয়েছে, এরই মধ্যে আমরা জেনে গেছি বেসরকারিভাবে। যেটি বলবার সেটি হচ্ছে একটি প্রশ্ন ঘুরে ফিরেই আসছে নানামুখী প্রশ্নের মধ্যে, যে নেতার বদল হওয়ার সাথে সাথে নীতিরও কি বদল প্রত্যাশা করছি কিনা। সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে আমেরিকার যে দীর্ঘ ঐতিহ্য ছিল গণতন্ত্রের, সেই গণতন্ত্রের উর্বর মাটিতে ডোনাল্ড ট্রাম্প যে লবণাক্ততা ছড়িয়ে দিয়েছেন সফলভাবেই বলা যায়, সেটির কাছ থেকে বেরিয়ে এসে আবার আমেরিকাকে পূর্বের জায়গায় নিয়ে আসা বা ঐতিহ্যর জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারবেন জো বাইডেন? ধন্যবাদ মজলিস ভাই। মানে অনেকগুলি প্রশ্ন একসাথে, কিন্তু এটাকে সামারি করলে যেটা দাঁড়ায় যে অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে ওয়াশিংটন ডিসি বা ক্যাপিটাল বা স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলি আছে, ডিফেন্স বলেন, ট্রেড বলেন, ইত্যাদি ইত্যাদি, সব জায়গায় এক ধরনের অরাজকতা ছিল। অর্থাৎ আমরা প্রায়ই দেখতাম যে কোনো না কোনো সেক্রেটারিকে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে বা তাদেরকে টার্মিনেট করা হচ্ছে। তো এইগুলি থেকে কিন্তু আপনাকে একটা ক্লিয়ার পরিষ্কার একটা ইন্ডিকেশন দিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ বডি ঠিকমতো কাজ করছে না। এটারই রিফ্লেকশন কিন্তু অনেকভাবে হয়েছে। একটা বড় জিনিস হলো যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন, কিন্তু তার যে লিগেসিটা রয়ে গেছে। কারণ আপনি যদি দেখেন অলমোস্ট লাইক 48% মানুষ পপুলার ভোটটা কিন্তু তার পক্ষে গেছে। এটা একটা বড় ইন্ডিকেটর। দ্বিতীয় ইন্ডিকেটরটা হলো যে এখানে একটা ক্লিয়ার ডিভিশন তৈরি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আপনি যদি ইনার মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন আর আউটার মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, সেখানেও একটা গ্যাপ। এখন যে নেতৃত্ব এসছেন তার জন্য প্রথম যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হলো যে ওয়াশিংটনকে পুনর্গঠন করা। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হলো কোভিড, কারণ কোভিড থেকে তাদের খুব একটা মুক্তি নাই, সুতরাং তাদের ওই চ্যালেঞ্জটা থাকবে। তৃতীয় যে চ্যালেঞ্জটা থাকবে অর্থনীতিকে কন্টিনিউ করানো। এটা হলো আপনার নীতিগত জায়গায় যে বিষয়গুলি প্রাধান্য পাবে। নেতা পরিবর্তনের সাথে সাথে তাদের যে ভৌগোলিক মানে বৈশ্বিক যে আউটলুক, সেটাতে একটা বিস্তর পরিবর্তন আসবে। আচ্ছা, ফান্ডামেন্টাল যে জায়গাটা সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্র যেগুলির সাথে তার সম্পর্কগুলি ছিল, সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। একটা বড় পরিবর্তন আসবে সেটা হলো চীনের সাথে সম্পর্ক। চীনের সাথে যে জায়গাটায় ট্রাম্পের সাথে বাইডেনের মিল থাকবে সেটা হলো যে চীনই প্রাইম কম্পিটিটর হিসেবে দেখা হবে, কিন্তু তার সাথে রুলস অফ এনগেজমেন্টটা কী হবে সেই জায়গাতে আমরা একটা গুণগত পরিবর্তন দেখব। দ্বিতীয় এই জায়গায় একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চীনের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির লাভালাভের জন্য ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে থাকে, তাহলে কি আর সেই পরিবর্তনগুলোতে বাদ সাধবে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসিতে শুধুমাত্র যে অর্থনৈতিক উন্নতি তা না, কিন্তু যদি অর্থনৈতিক উন্নতি হতো তাহলে তারা বারবার রিসেশনে পড়তেন না। তো এইটা একটা ফ্যালাসি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে চীনকে কেন্দ্র করে যে এখন বৈশ্বিক ব্যবস্থাটা তৈরি হয়েছে, যেটার জন্য ক্রেডিট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছেই যায়। কারণ তিনি যখন বিশ্বের রাষ্ট্রপতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিতে মানে পরিণত হলেন, তখন যে গ্লোবাল ভ্যাকিউমটা ছিল সেটা কিন্তু চীনই পূরণ করেছে। যে কারণে আপনার চীনকে বাইপাস করে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নীতি হবে না। এটা হলো একটা। দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হলো যদি আপনি মাল্টিল্যাটারাল এজেন্সিসগুলি দেখেন, যেমন WHOর সাথে একটা বিটার সম্পর্ক তৈরি হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের। নেটো নিয়ে এক ধরনের নেতিবাচক মনোভাব ছিল
ট্রাম্পের, আপনি যদি তৃতীয় দেখেন যে তার সাথে মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রগুলির সাথে একটা মানে যৌগিক সম্পর্ক তৈরি হয়েছে, মৌলিক সম্পর্কের জায়গায়। ফলে এই জায়গাতে এসে আসলে জো বাইডেনের অনেক কাজ করতে হবে। যেমন আপনি ইরান থেকে যখন ফিরে এলো, ইরান নিউক্লিয়ার ডিল থেকে যখন চলে আসলো, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা মঙ্গলকর কোনো কিছু হয় নাই, কারণ আলটিমেটলি আপনার এটাতে আরও ইনস্টেবিলিটি তৈরি হয়েছে এবং দেখা গেছে যে নতুন ধরনের বলয় তৈরি হয়েছে টার্কি, চীন, ইরান, রাশিয়াকে কেন্দ্র করে, সিরিয়াকে কেন্দ্র করে। সেটা কিন্তু আলটিমেটলি খুব একটা পজিটিভ কোনো কিছু হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এটা একটা। দ্বিতীয় হলো যে ক্লাইমেট ইস্যু। ক্লাইমেট ইস্যুটা কিন্তু মানে জো বাইডেনের একটা ফান্ডামেন্টাল ইস্যু, কারণ এই জায়গাতেই কিন্তু চীন তার আন্তর্জাতিক যে বড় রোলটা নিয়ে এসছে। যখন COP21 থেকে সরে আসলো, স্বাভাবিকভাবে COP21-এর একটা বড় অংশই কিন্তু চীন ডোমিনেট করা শুরু করলো, ফলে তার এই জায়গাতেও একটা প্রবলেম আছে। ওআইসির সাথে রিএনগেজমেন্টের একটা বিষয় আছে, অর্থাৎ তার যে সৌদি আরব, ইসরায়েল, এই সম্পর্কগুলি কেন্দ্র করে ওআইসির যে এই যে 56টা দেশ আছে তাদের সাথে তার রিএনগেজমেন্টের একটা জায়গা তৈরি হয়েছে। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তোবা আমরা রুলস অফ এনগেজমেন্ট এইসব জায়গায় বড় বড় পরিবর্তন দেব, কিন্তু নীতিগতভাবে তার যে প্রায়োরিটি, চীন তার প্রায়োরিটি, ইন্দো প্যাসিফিক তার প্রায়োরিটি, এবং তার যে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে তার যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেসগুলি তৈরি করা, সেইগুলিতে আমরা মোটামুটি একই রকমের পলিসি দেখব। আর হিউম্যান রাইটস তাদের একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন। আমরা হয়তো এই ল্যাঙ্গুয়েজগুলি যেগুলি ট্রাম্পের সময় ছিল না, মানে অনেকটা ক্ষেত্রে কমে গেছিল, এখন এইগুলি কিন্তু বারবার ফিরে আসবে। সুতরাং আপনি দেখবেন যে অনেক বেশি হিউম্যান রাইটস নিয়ে কথা বলা হচ্ছে, অনেক বেশি ইউনাইটেড নেশনস নিয়ে কথা বলা হচ্ছে, অনেক বেশি কালেকটিভ স্যাংশনস নিয়ে কথা বলা হচ্ছে। সো এই ল্যাঙ্গুয়েজগুলি এখন আমরা আন্তর্জাতিক সম্পর্কে দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে আরও আমি আপনার কাছে জানবো। আমরা জনাব মাইনুল আলম, যে বিষয়গুলো আসলে এসেছে, যে নেতার বদলে আসলে কি নীতির বদল হয় কিনা, বেশ কিছু বিষয় অবশ্যই অ্যাড্রেস করেছেন জনাব সাহেব, আপনিও যদি একটু। এখানে আমি দুটো পার্ট করতে চাই, একটা হলো ডোমেস্টিক এবং একটা হচ্ছে গ্লোবাল ইস্যু। ডোমেস্টিক ইস্যুতে উনি কোভিডের কথা বলেছেন। এটা জো বাইডেন আফটার অফিস প্রেসিডেন্সি নেওয়ার পর জানুয়ারি 20 তারিখে ওয়ার্ড উনি যে কাজগুলো করবেন, এখন ইতিমধ্যে তার ট্রানজিশন টিম, বাইডেন ট্রানজিশন টিম যে কাজটা করছে এর মধ্যে প্রায়োরিটিতে আছে। আজকে কিছুক্ষণ আগে কমলা হ্যারিসের একটা আমি স্টেটমেন্ট দেখছিলাম, উনি তার সরকারের নতুন বাইডেন এবং কমলা হ্যারিস সরকারের কি কি কাজগুলো প্রায়োরিটিতে আসবে সেটা উনি বলেছেন। ওখানে 5-6টা বিষয় বলেছেন এবং উনি অ্যানাউন্সমেন্টের শুরু বলেছেন, উই আর রেডি টু ফাইট উইথ কোভিড-19 করোনা। এবং আপনি জানেন হুইসেল ব্লোয়ার সহ যাদেরকে অবজ্ঞা করেছিল এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে এসে মিটিং করা এবং প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। রিভিল্ড ইকোনমি অ্যারাউন্ড 10 থেকে 15%, 12% কি 15% একটা আনএমপ্লয়মেন্ট রেট ছিল গত 6 মাস ধরে করোনার পরে। এটাকে উনি আরও এই বাইডেন টিম আরও জাগিয়ে তোলা, আরও অ্যাডভান্সমেন্টের দিকে নিয়ে যাওয়া। ক্লাইমেট চেঞ্জে ওরা রিটার্ন করবে, আপনি জানেন, এটা বলেছে, অলরেডি ঘোষণা দিয়েছে এবং এটা একটা ওয়ান অফ দ্য প্রায়োরিটির মধ্যে পড়েছে। আর গত 1 বছর কি 1.5 বছর ধরে, 2 বছর ধরে বলা যায়, আমেরিকায় নতুন একটা ফেনোমেনা তৈরি হয়েছে যেটা কখনো ছিল না, হয়তো ছিল 50 বছর আগে, 60 বছর আগে ছিল। এবং কমলা হ্যারিস বলছে উই আর রেডি টু অ্যাক্ট টু অ্যাড্রেস দি সিস্টেমেটিক রেসিজম। এটা আমেরিকা একটা বড় ইস্যু এবং ব্ল্যাক লাইভ ম্যাটার্স সহ যে যে ইস্যুগুলো চলে এসছে এগুলোকে অ্যাড্রেস করবে, প্রায়োরিটির মধ্যে এসছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফেরত যাবে, WHO-র সাথে যে কোলাবোরেশন ছিল। আপনি জানেন আজকে একটা ঘোষণা এসছে যে ফাইজার কোম্পানি 90% তাদের ভ্যাকসিনের সাকসেসফুলনেস পাওয়া গেছে। ন্যাটো ন্যাফটায় রিটার্ন করবে। এই যে নীতির পরিবর্তন এবং নেতৃত্বের পরিবর্তনের কথা বলছেন সেটা। আর ডোমেস্টিক্যালি এই ইস্যুগুলোর বাইরে ইন্টারন্যাশনালি, গ্লোবালি আমেরিকার প্রেসিডেন্টকে কি বলা হয়, উনি বলেছেন খুব সঠিকভাবে যে গ্লোবাল বিশ্বের একজন নেতা কীভাবে একটা দেশের নেতা হয়ে গেলেন, তাও থাকতে পারলেন না এই নভেম্বর 3 নির্বাচনের মাধ্যমে, কারণ দেশের নেতাও এখন নেই। যেখানে মাইটি আমেরিকার কি মাইটিনেস, এটা কারোর জন্য ভালো, কারোর জন্য ভালো, কিন্তু ভোটের হিসেবে কিন্তু তার ভোট বেড়েছে কিন্তু ডিফারেন্সও বেড়েছে। হ্যাঁ, ভোট তো আছে, এটা হলো
সেট অফ রিপাবলিকান ভোটস, হোয়াইটনেস, শ্বেতাঙ্গদের একটা ভোট, এটা তো আছেই। এটা একেবারে তো শূন্যতে নেমে আসবে না কিংবা তলানিতে নেমে আসবে না, একটা পার্টির ভোট আছে। এবং ব্যক্তি ট্রাম্পের যে ক্যারিসমেটিক ভোটগুলো ছিল 2016-তে, ওগুলো নেমে গেছে অনেক, চলে গেছে অনেক বেশি, এটা প্রমাণিত হয়েছে। বৈশ্বিকভাবে চীন পলিসি একটা ব্যাপার, চীনের সাথে রিলেশনশিপটা কী হবে, এটা অনেকের কাছে আলোচনার বিষয় কিংবা কৌতূহলের বিষয়। আমার ধারণা চীন পলিসিটা এমন হবে যে চীনের সাথে একটা কোল্ড রিলেশন তৈরি করেছেন ট্রাম্প। এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড পলিসি বলা যায়। একদিকে নিজে কোল্ড একটা রিলেশনশিপ তৈরি করেছেন এবং একটা হেট্রেড, শত্রুমূলক ইকোনমিক ওয়ার, ট্রেড ওয়ার থেকে শুরু করে কোভিড নিয়ে, করোনার উৎপত্তি, চাইনিজ ভাইরাস থেকে শুরু করে একেবারে এমন একটা জাগিয়ে তুলেছেন এবং চীনের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছেন বলতে 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 পাশাপাশি দেখবেন যে ওনার কি চীনে ইন্টারেস্ট নেই, বিজনেস নেই? ডোনাল্ড ট্রাম্পের কি বিজনেস নেই? আমেরিকায় যে ট্যাক্স দিয়েছে এর চেয়ে বেশি $1 মিলিয়ন ট্যাক্স দিয়েছে চীনে। তাহলে তার মেয়ে যে চীনের বিজনেস এস্টাবলিশমেন্টটা দেখাশোনা করতো, সেটা কী হবে? সুতরাং ট্রাম্পের পলিসি যেটা ছিল ওটা ব্যক্তিগত বিষয়, কিন্তু যে আমেরিকান যে পলিসি তৈরি করে দিয়ে গেছেন এটা চেঞ্জ হবে। এটা একটা ওয়ার্কিং ইকোনমিক রিলেশন হবে, পলিটিক্যাল রিলেশন এবং ডিপ্লোম্যাটিক রিলেশন হবে, যেটা সেই শীতল থেকে বেরিয়ে আসবে আমেরিকা এবং বাইডেন প্রশাসন, আগামী বাইডেন প্রশাসন। কিছু কিছু ক্ষেত্রে ট্রাম্প এমন কিছু কাজ করেছে যে ট্রুপস উইথড্র, আফগানিস্তান থেকে ট্রুপস উইথড্র করেছে এবং অন্যান্য জায়গা থেকে করেছে। এটা আমি মনে করি, আমার ধারণা, প্রফেসর সাহেব আরও বলতে পারবেন, যে এটা 100% উইথড্র করা কিংবা এটা আমেরিকার পলিসি না। কারণ 9/11-এর যে ঘটনা, যে সন্ত্রাসী হামলা, যার প্রেক্ষিতে আফগান ওয়ার, আফগানের যে অ্যাটাক, এটা আমেরিকার একটা সেন্টিমেন্টাল ব্যাপার, একটা আমেরিকার একটা মূল বিষয়। এই মৌলিক জায়গাটা ট্রাম্প সরে এসছেন, এটাতে বোধহয় ফেরত যাওয়ার সমস্যা ব্যাপার আছে। সুদান, বাহরাইন, আরব আমিরাতকে ইসরায়েলের সাথে চুক্তি করার যে ব্যাপারগুলো আছে, যে ঘটনাগুলো ঘটেছে, ট্রাম্পের মধ্যস্থতা বিশেষ করে এই ব্যাপারগুলো ডিল করেছে তার মেয়ের জামাই কুশনার। এই ব্যাপারগুলো বোধহয় একটু রিভিজিট করতে হবে, করবে এই বাইডেন প্রশাসন। কারণ মোডাস অপারেন্ডিটা চেঞ্জ হবে, ডিলিংস, একজন একটা কাজ যেভাবে করেছে এই কাজটা অন্যভাবে হবে। এতে কিছুটা সৌজন্যতা সৃষ্টি হবে, কিছুটা ডিসেন্সি দেখা যাবে, কিছুটা ভালো একটা পথ শুরু করবে, যেটা ডেমোক্রেটিক পলিসি, ডেমোক্রেটিক পার্টির পলিসি গ্লোবালি। আরেকটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এটা যেভাবে ফোর্স করে, যেভাবে থ্রাস্ট দিয়ে ট্রাম্প প্রশাসন এগিয়ে নিয়ে গেছে এবং এটা যেভাবে যে পর্যায়ে রেখে আসছে, এটাকে বোধহয় এটারও পরিবর্তন হবে। আর ইউরোপের সাথে সর্বোপরি যে আমেরিকার সবচেয়ে বড় মিত্রকে, বড় ফ্রেন্ডকে, হোয়াইট ইউরোপ কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউরোপের দেশগুলো ইন্ডিভিজুয়ালি যে পলিসি ট্রাম্প যেখানে দাঁড় করে দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইস্যুতে, এটার একটা সমস্যার পরিবর্তন হবে। আর সবচেয়ে মিডল ইস্টে সৌদি আরবের সাথে আমি মিডল ইস্টের প্রসঙ্গ নিয়ে আপনি আরো বিস্তারিত বলবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্সি ফায়েজ, আমরা একটু তার সাথে কথা বলবার চেষ্টা করব। মুন্সি ফায়েজ, আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, আমাদের আজকের আলোচ্য বিষয়, যে নেতার বদলে কি নীতির বদল হয় কিনা। এক্ষেত্রে বেশ কিছু প্রসঙ্গ এসেছে, ঘুরে ফিরে যে বিষয়টি আসছে যে গত 4 বছরে ট্রাম্প ব্যক্তিগতভাবে যে ট্রাম্পিজম আমরা বলি, যে সেটি তৈরি করে দিয়ে গেছেন, সেটি এই জো বাইডেন আসার পরে কতটা অপসারিত হবে। এবং স্পষ্টত বলেছেন এখানকার আলোচকরা যে একটি বিভাজনও তৈরি হয়েছে আমেরিকার ভেতর, সেগুলো কতটা দূরীভূত হবে। পুরো বিষয়গুলো আপনার মতো করে যদি একটু মূল্যায়ন করেন। প্রথমে যে বিষয়টি অবতারণা করলেন যে নেতার বদলে নীতির বদল হবে কিনা, আমি মনে করি যে নীতির বদলও হবে, আর তাদের কাজের পদ্ধতি, স্টাইলগত বড় পরিবর্তন আসবে। সবখানে হয়তো নীতির পরিবর্তন হবে না, যে কোন দেশের সাথে কিরকম সম্পর্ক হবে, খুব বেশি পরিবর্তন না হলেও কিন্তু এই যে স্টাইলগত পরিবর্তন বিরাট হবে। কারণ ট্রাম্পের স্টাইলটাই ছিল একটা ডিসরাপটিভ স্টাইল, একটা বিশৃঙ্খলতার স্টাইল। তার যে কোনো জিনিস খুব হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলেন, আবার দরকার হলে হঠাৎ করে চেঞ্জ করে ফেললেন, এরকম কোনো নিশ্চয়তা ছিল না তার ইয়েতে, তার স্টাইলে। আর এখন সেটাকে পরিবর্তন করে একটা প্রাতিষ্ঠানিকতা দেওয়া, পদ্ধতির মধ্যে নিয়ে আসা এবং
ডিসেন্সি একটা কথা আছে, ডিসেন্সিরও খুব অভাব ছিল ট্রাম্প সাহেবের আমলে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে, কারণ তিনি লোকজনের সাথে খুব ভালো ব্যবহার করতেন না। এইটাই তার একটা ধরন ছিল, হ্যাঁ, নিজেকে সবার উপরে প্লেস করতে হবে এরকম একটা ধারণা তার ছিল। সেই জিনিসটা থেকে আমার মনে হয় যে বের হয়ে আসবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, এবং বিভিন্ন নীতিগত বিষয়েও অনেক পরিবর্তন হবে, সেটা তো উনি নিজের থেকে বলেছেন বাইডেন তার বিভিন্ন বক্তব্যে, যে মিত্রদের সাথে সম্পর্কটাকে আবার পুনরায় আগের স্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মিত্রদের সাথে যে একটা তিক্ততার সৃষ্টি করেছেন, বিশেষ করে ন্যাটো, ইউরোপ, জাপান, কানাডা, মেক্সিকো, এদের সাথে যে সম্পর্কগুলো খুব তিক্ত বানিয়ে ফেলেছিলেন জো বাইডেন বলছি, ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে সরে আসবেন জো বাইডেন, এটাই আমরা সবাই আশা করছি। এবং তিনি সেটা বলেছেন যে মিত্রদের সাথে সম্পর্কটাকে আবার সুন্দর করে তোলা। আর তারপরে তার যে বড় হলো যে মিত্রদের কথায় ন্যাটোর পরিস্থিতিটাকে আবার বন্ধুত্বের পরিস্থিতিতে নিয়ে আসা। তারপরে তার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে থেকে বের হয়ে আসার বা তাদের সাথে অসহযোগিতার যে একটা অবস্থা দেখছিলাম আমরা ডোনাল্ড ট্রাম্পের অধীনে, সেগুলো থেকে বের হয়ে আসা, WHO তে ফেরত যাওয়া, ইউএন জাতিসংঘে আরো অ্যাক্টিভ রোল, আরো কনস্ট্রাকটিভ রোল প্লে করা, এগুলোর কথা। তারপরে ইরানের যে নিউক্লিয়ার ডিল, যে ইরানের পারমাণবিক বিষয়ে যে চুক্তিটা ছিল 6 দেশের, সেই চুক্তিটাতে আবার ফেরত যাওয়ার কথা তিনি পরিষ্কার করে বলেছেন। কিভাবে যাবেন সেটা আমরা দেখবো আস্তে আস্তে, কিন্তু সেটার কথা বিশেষ করে বলেছেন। প্যারিস চুক্তিতে ফেরত যাওয়া, ক্লাইমেট চেঞ্জের উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া, এই বিষয়ে কিভাবে ক্লাইমেট চেঞ্জের থেকে আমরা সরে আসতে পারি এবং এই ব্যাপারে মোকাবিলা করতে পারি পরিবেশ দূষণকে, সেই সব কথার উপরে জোর দিয়েছেন। আর অভ্যন্তরীণ বিষয়ে তো নানান বিষয়ের উপরে তিনি জোর দিয়েছেন। প্রথম কথা, আপনারা যে বিভাজনের কথা বলছিলেন, সত্যি সত্যি গত 4 বছরে বড় রকমের বিভাজন সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সমাজে, সেটাকে উনি সবাইকে একত্রিত করতে চেয়েছেন তিনি, এবং বলেছেন যে তিনি শুধুমাত্র যারা তাকে ভোট দিয়েছে তাদের জন্য, তাদের প্রেসিডেন্ট নন, তিনি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট, যারা ভোট দেননি তাদের জন্য ততটুকুই করবেন যতটুকু যারা ভোট দিয়েছেন তাদের জন্য করবেন। তারপরে যে ব্ল্যাক লাইভস ম্যাটার, এই যে তারপর বর্ণবাদের যে বিষয়গুলো আছে সেইগুলোর ব্যাপারে তিনি দৃষ্টি দেবেন, সেই সম্বন্ধে ইয়ে করেছেন। তারপরে ওবামা কেয়ারকে আর উন্নত করা, ওবামা কেয়ার বাতিল করা না, এটা তো একটা বিশাল বড় একটা ইস্যু ছিল, স্বাস্থ্য সেবার বিষয়টা, সার্বিক স্বাস্থ্য সেবা, সেটার উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন। সুতরাং বিভিন্ন দিকে নীতিগত পরিবর্তনও থাকবে, আবার তাদের আচরণগত বা স্টাইলগত পরিবর্তনও আসবে, এটা তো আমরা মনে করছি। এখানে আমার কাছে বিশেষ করে যেটা মনে হয় যে বাংলাদেশ কি পেতে পারে সেই সম্বন্ধে আমরা বাংলাদেশের প্রসঙ্গটা আসবো, কিন্তু এখানে যে চীনের সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি যদি একটু বলেন, যে আগামীতে চীনের সাথে সম্পর্কটি আসলে কিরকম হবে? চীনের সাথে সম্পর্ক আমি মনে করি যে একটা প্রাতিষ্ঠানিকতার রূপ পাবে, যেটা থেকে সরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার বাণিজ্য যুদ্ধ যে হতে পারে সেটা তো আর অন্যভাবেও হতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা ছিল কি, একদিন ইচ্ছা হলো কতগুলো কর আরোপ করে দিলেন অনেক করে, আবার পরবর্তীতে দেখলেন এর ফলে অসুবিধা হচ্ছে মার্কিন জনগণেরই, সামনে ক্রিসমাসে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাড়াতাড়ি আবার কিছু কর্মা ছেড়ে দিলেন। এরকম করে তিনি খুব অ্যাডহক ভিত্তিতে কাজ করছিলেন, তার কোনো সত্যিকার অর্থে দিক মানে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল এরকম মনে হয় নাই, লক্ষ্যহীন ভাবে কিছু কাজ করছিলেন, যে শত্রুতার কারণে, শত্রুতার জন্য শত্রুতা করছিলেন। কিন্তু জো বাইডেন যেটা বলেছেন যে তিনি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ওই দেশের চেহারা দেখে করবেন না, তিনি করবেন হলো ইস্যু ভিত্তিক। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যেমন চীনের সাথে সহযোগিতার কথা বলেছেন, চীনের সাথে একসাথে কাজ করবেন এই কথা বলেছেন ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। তারপরে কোভিড, যে এই যে বিশাল সমস্যা, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা এখন এটা, সারা পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা এটা কোভিড-19, এটাকে একসাথে মিলেমিশে এটাকে মোকাবিলা করা যায় কিনা সেটা দেখবেন তিনি, এরকম কথা তার মুখ থেকে আমরা শুনেছি। সুতরাং সেগুলো অত্যন্ত বড় বড় বিষয়, যেখানে বড় বড় পরিবর্তন, সেটার ব্যাপারে যা আমাদেরকে আশাবাদী করে তোলে। কিন্তু আবার যেমন এই যে ইয়ের বিষয়টি, বাণিজ্য যুদ্ধের কথা বলা হচ্ছে, যে ট্রেড ওয়ার,
সেখান থেকে পুরোপুরি সরে আসবেন এরকম মনে করি না আমি, কিন্তু সেটার মধ্যে একটা শৃঙ্খলা আসবে, আলাপ আলোচনার ভিত্তিতে কিভাবে দুই পক্ষেরই ক্ষতি কম হয় সেইভাবে করা যায় কিনা। এক মানে উদ্দেশ্য তো এক পক্ষ আরেক পক্ষকে হারিয়ে দেওয়া, যুদ্ধ সেই জন্য শব্দটা ব্যবহার করা, কিন্তু সেটা তো আসলে নয়। আসলে সবারই যাতে মার্কিন জনগণেরও ভালো হয়, লাভ হয়, চীনা জনগণের লাভ হয়, এমন কিছু করা যায় কিনা সেইটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা, সেটাই তো হলো সঠিক পদ্ধতি, এবং সেই দিকে এগিয়ে যাবেন বলে আমরা আশা করছি। এই যে যেমন বাণিজ্য যুদ্ধের কথা বলে যেটা করা হয়েছে, তাতে কিন্তু মার্কিন মানুষ জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 লাখের বেশি ম্যানুফ্যাকচারিং জব তারা হারিয়েছে এই বাণিজ্য যুদ্ধের কারণে, যদিও সব চীনের সাথে ইয়ের কারণে না। তারপরে মার্কিন যে ইয়েরা কি বলে চাষিরা, ফার্মার্সরা, কৃষকরা, তারা কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে অবশ্য তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। আর কিছু যখন ট্রাম্প সাহেব যখন কিছুটা পিছিয়ে আসলে, তখন মার্কিন চীনারা রাজি হলো তাদের কাছ থেকে আরো বেশি করে কৃষি পণ্য কিনতে। সুতরাং সেটাও কিন্তু তার ফলে তো সমস্যার সমাধান হয়ে যায়নি। সমস্যার সমাধান করতে হলে আলাপ আলোচনা করতে হবে। বাইডেনের কাছ থেকে আমরা সেই ইঙ্গিতই পেয়েছি যে তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান, তিনি সংঘাত এড়িয়ে চলতে চান যেখানে সম্ভব। কিন্তু যেমন চীনের সাথে এই কথাটা সেদিন একজন বিশ্লেষক বলছিলেন, ওই মার্কিন বিশ্লেষক, যে চীনের সাথে বাণিজ্য বিষয়ে যেসব যা কিছু করতে চান সেগুলোর ব্যাপারে তার নিজের মিত্রদের সাথে আলাপ করবেন বাইডেন। এটা একটা নতুন কথা মনে হচ্ছে আমার কাছে, যে তার মিত্ররা কি চায়। কিন্তু এখন যেমন জার্মানি একজন মিত্র, জার্মানির সাথে চীনের বাণিজ্য সম্পর্ক খুব ভালো এবং তারা চাইবে না যে এটা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং সেইভাবে আমার মনে হয় যে সবাই মিলেমিশে আলাপ আলোচনা করলে তখন এই শত্রুতার বিষয়টা দূরে চলে যাবে। সবাই যাতে লাভবান হতে পারে এমন কিছু করা যায় কিনা সেই দিকে তাকাবে বেশি। ধন্যবাদ। আমরা জনাব শাহাব এনাম, এখানে একটি প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে যে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টিও এর সাথে জড়িত, যেখানে বলা হচ্ছে যে বিপুল সংখ্যক অভিবাসী যেখানে রয়েছে, বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা রয়েছে। যদি আমি ভুল না করি, তৃতীয় বৃহত্তম রেমিটেন্স সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে আসে, এবং জিএসপি কনসার্নও তো আমাদের রয়েছে। সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। যেটা আমার মনে হয় এটাকে দুইভাবে দেখা দরকার। একটা হলো যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তো এইখানে আমরা অনেক বেশি ইমোশনালি জিনিসপত্রগুলি দেখি, কারণ এখানে সেট প্রসিজিওর আছে, ভিসার ব্যাপারে ইমিগ্রেশন ল আছে, ইত্যাদি ইত্যাদি। তবে বাইডেন প্রশাসনে আমরা যেটুকু বুঝি যে হার্ড অ্যান্টি ইমিগ্রেশন পলিসিস যেগুলি ছিল, ডাকা থেকে শুরু করে ড্রিমার অ্যাক্টকে চেঞ্জ করা, সেই জায়গা থেকে এক ধরনের স্বস্তি মিলবে। তার মানে যে আরবিট্রারিলি অ্যান্টি মুসলিম বা অ্যান্টি মুসলিম ব্যানস, মনে করেন যে আপনার মুসলিম হঠাৎ মনে হলো যে 6টা মুসলিম কান্ট্রিকে ঢুকতে দেওয়া হবে না ইত্যাদি, এই ধরনের উইমজিক্যাল ডিসিশনসগুলি আর আসার সম্ভাবনা খুব কম। ফলে যে এক্সিস্টিং লগুলি আছে সেগুলির উপরেই তারা ফোকাস করবে। তার মানে এই না যে যারা অলরেডি কোয়ারেন্টাইন্ড হয়েছেন ফিরে যাওয়ার জন্য বা যাদেরকে লিগ্যাল প্রসিজিওরে মানে ফেরত পাঠানো হচ্ছে সেটা কন্টিনিউ করবে। তো সেইখানে কোনো মানে লিগালি এটাকে রিভার্স করার কোনো প্রসেস নাই। এটা হলো একটা। দ্বিতীয় যেটা হলো যে বাংলাদেশি যারা ওখানে আছেন, খুব স্বাভাবিকভাবেই তাদের আরেকটা স্বস্তির জায়গা হবে যে ট্যাক্স রেজিমগুলি চেঞ্জ হবে। কারণ আমাদের যে রেমিটেন্সেসগুলি আসে তার মধ্যে একটা বড় অংশই কিন্তু নট হাই ইনকাম গ্রুপ, মিড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ। তাদের জন্য এক ধরনের ট্যাক্স রিসেশন বা ট্যাক্স ইয়েগুলিতে এক ধরনের একটা স্বস্তি আসবে। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যারা আছেন, যেমন বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি, বাংলাদেশের প্রথম প্রাপ্তিটাই হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যাবে মাল্টিল্যাটারালিজমে, WHO, ইউনাইটেড নেশনস ইত্যাদি যে অর্গানাইজেশনগুলি আছে সেগুলির দিকে। ফলে বাংলাদেশের যে সাকসেস রোহিঙ্গা রিলেটেড বা বাংলাদেশের যে ইকোনমিক রিলেটেড যে ইস্যুসগুলি আছে সেই জায়গাতে বাংলাদেশ আবার আরেকটা স্বস্তির জায়গা পাবে। অস্বস্তির জায়গাটা হবে যেটা যে হিউম্যান রাইটস ইস্যুসগুলি এখন আবার ফেরত আসবে। অর্থাৎ সেটা ভারতের জন্য এই মুহূর্তে বেশ প্রবলেমেটিক দাঁড়াবে, কারণ জো বাইডেন কিন্তু 370 অ্যাক্ট, তারপরে আপনার সিএ, এই বিষয়গুলি নিয়ে অলরেডি স্টেটমেন্টও দিয়েছেন এবং কমলা হ্যারিসও দিয়েছেন। ফলে আমরা দেখতে পাবো যে এক ধরনের যেটা কনস্টিটিউশনাল অব্লিগেশন
সেটাকে কিন্তু তারা এখন এক্সিকিউট করবে। ফলে এইখানে গিয়ে আমাদের কমপ্লায়েন্সের ইস্যুগুলি এক পর্যায়ে চলে আসবে, হয়তো ইমিডিয়েটলি আসবে না, ওভারঅল আসবে। ইন্দো প্যাসিফিক নিয়ে যে বিষয়টা আছে, আমার ধারণা ইন্দো প্যাসিফিকের নোমেনক্লেচারটাও এখন চেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্দো প্যাসিফিক অনেক বেশি ভেগ। যেমন আপনি কোয়াডের কথা বলা হচ্ছে, কোয়াড একটা খুব ইলিউসিভ, দুর্বল একটা চিন্তাভাবনা। এইসব জায়গাতে গিয়ে হয়তো আমরা দেখব যে বাইডেন প্রশাসন অনেক বেশি স্ট্রঙ্গারভাবে আসবে, ইনস্টিটিউশনাল মেকানিজমের মধ্যে আসবে। সেইখানে কিন্তু যে ইনভেস্টমেন্ট বলেন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই বিষয়গুলি চলে আসবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য যে জিনিসটা চিন্তা করতে হবে, যে বড় বড় ইনভেস্টমেন্ট প্রপোজালও যদি ইন্দো প্যাসিফিকের স্ট্র্যাটেজির মধ্যে আসে, সেগুলি আমরা অ্যাবজর্ব করার মতো হিউম্যান ক্যাপাসিটি বা হিউম্যান রিসোর্সেস বা ইকোনমিক রিসোর্সেসগুলি আছে কিনা, সেগুলি আমাদেরকে চিন্তা করতে হবে। চায়না সংক্রান্ত যে জায়গাটা, সেই জায়গাতেও আমাদের একটা বড় রকমের সুবিধা হবে। সেটা হলো, অনেকেই বলেন যে ট্রাম্প থাকায় চায়না মার্কিন যুক্তরাষ্ট্রের টাসেলের কারণে আমরা অনেক বেনিফিটেড হয়েছি। এটা ভুল। এই কারণে ভুল যে চায়না থেকে আমরা হলো লার্জেস্ট ইম্পোর্ট করি, আর আমাদের লার্জেস্ট এক্সপোর্টটা যায় হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে আমাদের জন্য ব্যালেন্স করার দরকার হলো ওয়াশিংটন এবং বেইজিং, অন্য কোনো রাষ্ট্রের সাথে না। সেই জায়গাতে গিয়ে যে আগে যদি ট্রাম্প প্রশাসন চলতেন, তাহলে যদি আরও বেশি স্যাংশন আসতো, স্যাংশন আসলে কিন্তু আমাদের ব্যবসায়ীদের ভবিষ্যতে একটা বড় রকমের প্রবলেম হবে, কারণ ইম্পোর্ট এক্সপোর্টের একটা বিষয় আছে। তো সেই জায়গা থেকে এক ধরনের স্বস্তি এই মুহূর্তে। জিএসপি এর ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম হবে ট্রেড ইউনিয়ন বা এই যে কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, সেটার সাথেও বাংলাদেশ এখন একটা লিস্ট ডেভেলপড কান্ট্রিজের দিকে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যে অ্যাপ্রোচ এবং লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসেবে যে অ্যাপ্রোচ, সেই জায়গাতেও এক ধরনের ডিফারেন্স থাকবে। ফলে আপনি এই জায়গাতে হয়তো খুব বেশি ব্রেক থ্রু নাও দেখতে পারেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা বেশ কিছু সুবিধা পাবো। এই কারণে পাবো যে শুধুমাত্র যে $200 মিলিয়ন দিয়ে সহায়তা না, এই জায়গাতে একটা পলিটিক্যাল ইন্টারেস্ট আসবে। আমি একটু মুন্সি ফয়জের কাছে থেকে ঘুরে আসি ওনার কাছে, যে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় যেগুলো, সেগুলো নিয়ে যদি একটু আলাপ করেন। রোহিঙ্গার বিষয়টা আমরা হয়তো পরে আলাপ করব, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অভিবাসীদের বিষয় কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো, বাণিজ্যিক যে বিষয়, সেগুলো নিয়ে যদি একটু বলেন। তাহাবে নাম মাত্র যে কথাগুলো বললেন, আমি মনে করি যে উনি বিশেষ মূল কথাগুলো বেশ বলে ফেলেছেন। জি, দু একটা কথা এর সাথে অ্যাড করা যায়, যোগ করা যায়। যেমন বাংলাদেশিরা অনেক মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চায়, পড়তে গিয়েছে অনেকে, তারা খুব বিপদে ছিল। যে ট্রাম্পের আমলে তাদের খুব সমস্যা হচ্ছিল যে তাদের অনেকে দেশে ফিরে যেতে হবে কিনা, এরকমের কথাবার্তা হচ্ছিল। তো এখন সেখান থেকে একটা তাদের সেখানে কিছু স্বস্তি আসবে আমি মনে করছি। আর তাছাড়া যারা ওখানে অলরেডি আছেন, তাদের অভিবাসনের ব্যাপারে কি কি সুবিধা হতে পারে, কি সেই স্বস্তির কথাগুলো তো শাহবিনাম বললেন। একটা জিনিস হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গত কয়েক বছর ধরে সম্পর্কে বেশ কিছু ভালো অগ্রগতি হয়েছে, বিশেষ করে যে কতগুলো প্রাতিষ্ঠানিক ডায়ালগের ব্যবস্থা হয়েছে, যে 3 ধাপের যে ডায়ালগের ব্যবস্থা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে, যে 3 ধরনের যে ডায়ালগের নিয়মিত একটা ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কিন্তু সরকার প্রধান যেই থাকেন, ওখানে রাষ্ট্রপতি যিনিই থাকেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক কিন্তু একটা নিয়মিত একটা ইয়েতে একটা ডাইনামিক্স আছে, সেই ডাইনামিক অনুযায়ী চলতে থাকে এবং সেইগুলোর খুব বড় রকমের পরিবর্তন আসবে এটা আমি মনে করি না। কিন্তু এই যেসব জায়গায় অ্যাডহকিজম ছিল বা হঠাৎ করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার ভয় থাকে, অনিশ্চয়তা ছিল, সেইগুলো দূর হবে এবং আলাপ আলোচনাগুলো, ডায়ালগগুলো আরেকটু নিশ্চয়তা বিধান করতে পারবে। আগে নিশ্চয়তার অভাব ছিল, সেই নিশ্চয়তাটা এখন পাওয়া যাবে বলে আমি মনে করি। এটা একটা বড় উন্নতি হবে। তাছাড়া সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য কি করে, একটা হলো আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন মার্কিন যুক্তরাষ্ট্র। তার চেয়েও বড় একটা জিনিস বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বৃহৎ শক্তি, অর্থনৈতিক শক্তি হিসেবে বলি বা রাজনৈতিক শক্তি বলি অথবা মিলিটারি সামরিক শক্তি বলি, সে হলো সবচেয়ে বড় শক্তি। সে যদি কাউকে কোনো কারণে পছন্দ করে বা বাধা দেয়, তাহলে সেই কাজটা সেই দেশের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু বাংলাদেশ একটা জিনিস, যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কিন্তু খুব অ্যাক্টিভ একটা রোল প্লে করে বিভিন্ন বিষয়ে,
বাণিজ্য বিষয়ে, ক্লাইমেট চেঞ্জের বিষয়ে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়ে, হিউম্যান রাইটস বিষয়ে, নানান বিষয়ে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিকভাবে খুব সক্রিয় ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থায় তারা বাংলাদেশ সদস্য। এই যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এত সক্রিয় থাকতে পারছে এবং বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পর্যন্ত দিতে পারছে, বিশেষ করে পশ্চাৎপদ দেশগুলোর জন্য নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ অনেকদিন, সেগুলো সম্ভব হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশ আমাদেরকে সহ্য করেছে বা আমাদেরকে বাধা দেয় নাই। এই যে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার ফলে আমরা আমাদের পিস মিশনে, ইউএন পিস মিশনে আমরা লোকজন পাঠাতে পারছি। তো এই জিনিসটা যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সক্রিয়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের সায় থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেইগুলো আমি মনে করি যে এখন আরো বৃদ্ধি পাবে। আর তাছাড়া এই যে নতুন প্রশাসন, আমরা আশা করছি যে তারা আলোচনার উপরে বেশি গুরুত্ব দেবে, সংঘাত এড়িয়ে চলবার চেষ্টা করবে। এইগুলো সবকিছুই কিন্তু আমাদের জন্য স্বস্তি বয়ে আনবে। আর তাছাড়া যেগুলো সাহাবী নাম বলছেন সেগুলো স্পেসিফিক ইস্যুস, জিএসপির কথা বলছেন, তারপরে অভিবাসনের কথা বলছেন, এগুলোতে তো নিশ্চয়ই আমরা সুবিধা পাবো, আশা করব, চেষ্টা করতে পারবো। অন্তত জিএসপির জন্য এতদিন খুব ভালো করে চেষ্টা করা যায় না, এখন নতুন করে আবার চেষ্টা করার একটা সুযোগ হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নতুন করে আমাদের সম্পর্কটাকে আবার ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। সেটা আমি মনে করি যে সেই সুযোগটাকে গ্রহণ করতে আমরা সচেষ্ট হব এবং নিশ্চয়ই কোনো ক্ষেত্রে আমরা সফলও হব। আর একটা জিনিস যেটা আপনি পরে আলাপ বলছেন সেটা আমি এখানে তুলে আনতে পারি যে রোহিঙ্গা বিষয়ে আমি আসবো, একটু মাইনুল আলমের কাছে শুনে আসি অর্থনৈতিক বিষয়টা, এরপরেই আমরা হয়তো রোহিঙ্গা বিষয়ে আলাপ করব। জি জনাব মাইনুল আলম, এই যে বলছিলেন যে অর্থনৈতিক বিষয়ে আমাদের যে ইতিবাচক একটা পরিবর্তন আসবার সম্ভাবনা দেখছেন, পররাষ্ট্রমন্ত্রীও বলছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনার পর্যবেক্ষণটা কি? না, আমাদের তো এভরিথিং মুভিং, যতই দিন যাচ্ছে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে এবং নতুন নতুন এরিয়া যুক্ত হচ্ছে। আর সবচেয়ে হলো যে জিনিসগুলো সচল আছে এগুলোকে আরও গতিশীল করার ব্যাপার আছে। এগুলো যখন চলছে কোনো কিছু চলমান, এটার গতি বাড়ানো কিংবা এটা থেকে দ্রুত কীভাবে আউটকাম এবং ফলটা পাওয়া যায়, এটা হচ্ছে চেষ্টা থাকে। এটা দ্বিপাক্ষিক আলোচনায় বলেন, দুই দেশের মধ্যে আলোচনা এটা থাকে এবং এটা যেসব বিষয় বলছিলেন যে কমপ্লায়েন্স ইস্যু বা অন্যান্য ইস্যুতে আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়ার বিষয়। হ্যাঁ, আমাদের তো আমেরিকার যে এটা হচ্ছে রিপাবলিকান, সে আবার গোড়ায় যেতে হয়। রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির একটু পলিসিগত কিছু পার্থক্য আছে, আমরা বৈপরীত্য কিংবা কিছু ডিফারেন্স দেখতে পাই। কারণ রিপাবলিকানরা কোনো দেশে কিছু হচ্ছে হিউম্যান রাইটস কিংবা ওইরকম ইস্যুতে খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু ডেমোক্রেটরা এটা দেয়। ইলেকশন হচ্ছে ওই দেশে, কোনো দেশে কেমন হচ্ছে, ওই দেশের রুল বেসড সোসাইটিটা কেমন, ওখানে লেভেল অফ গভর্নেন্সটা, এরা সুশাসনের মাত্রাটা ওরা পরিমাপ করে দেখে, কখনো কখনো আলোচনা করে। এক্ষেত্রে হয় কি, কোনো দেশের, যেমন এখন ইন্ডিয়ান মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কী সমস্যাগুলো, পরিস্থিতি কী। কারণ জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যেভাবে একটা রিলেশনশিপ তৈরি করেছিল, আপনি দেখবেন যে গত 4 বছরে নরেন্দ্র মোদী বারবার আমেরিকায় ছুটে গেছে, বহুবার ভিজিট করেছে, স্টেট লেভেলে অফিসিয়াল ভিজিট করেছে এবং বিভিন্ন সমাবেশ করেছে, গ্যাদারিং হচ্ছে, ইন্ডিয়ান আমেরিকানদের গ্যাদারিং হয়েছে। ওখানে জো বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নরেন্দ্র মোদী বক্তব্য দিয়েছে, মানুষকে একটা জাগ্রত করেছে কিংবা একটা কনভিন্স করার চেষ্টা করা হয়েছে। তাহলে এখন কি হলো? এখন তো ডোনাল্ড ট্রাম্প নেই, তাহলে কি কাজ হবে না? কারণ এটা কাজটা হয়, রিলেশনশিপটা হয় স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেই থাকুক না কেন। তা এখন ডেমোক্রেটিক পার্টির যে পলিসি, এখানে উনি যেটা বললেন যে এটা আরেকটু যদি বলেন যে এনআরসি, ইন্ডিয়ার একটা ভাবমূর্তিটা কি, ইন্ডিয়া এনআরসি নামে একটা জিনিস আছে। ইন্ডিয়ায় মনে করেন সিএএ, সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে একটা ব্যাপার আছে। কাশ্মীর ইস্যুতে সংবিধানের 370 ধারার একটা পরিবর্তন করেছে, ওখানে হিউম্যান রাইটসের কী বিষয়, এগুলোর ব্যাপার আছে। যখন এই কাজগুলো বর্তমান ভারত সরকার করেছে, তখন এবং ভারত সরকারের যে ভাবমূর্তি ছিল উদার গণতান্ত্রিক, একটি বৈশ্বিকভাবে যে একটি সুন্দর যে একটা ভাবমূর্তি ছিল, সেটা তো পরিবর্তন হয়ে গেছে। এখানে সহিষ্ণুতার প্রশ্ন আসছে, টলারেন্সের প্রশ্ন এসছে। এখানে দেখা যাচ্ছে যে ভারতের যে ধর্মনিরপেক্ষ কিংবা উদার একটা যে চরিত্র, গত 4 বছরে কিংবা গত 8 বছরে এটা অনেক পরিবর্তন হয়ে গেছে এবং এটা বারবার বিভিন্ন সময়ে
আমেরিকার পক্ষ থেকে কিংবা এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ডেমোক্রেটিক শাসন আমলে এগুলো আলোচিত হয়েছে, এখন এটা আবার নতুনভাবে একটা আলোচনায় আসবে বলে মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে। এটা ইন্ডিয়ান মিডিয়াগুলোই লিখছে। এরকম ক্ষেত্রে দেশে দেশে হিউম্যান রাইটসের ইস্যু যদি বলেন, তাহলে মিয়ানমারের নির্বাচন ইস্যু পরে বলছি, কিংবা রোহিঙ্গা ইস্যু পরে বলছি। রাখাইনে কি হয়েছে? এখানে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে টেক্সট বুক অফ হিউম্যান রাইটস ভায়োলেশন আর জেনোসাইড বলতে পারেন। এটা আমেরিকার অ্যাকাউন্টে চলে আসবে, আমেরিকা এটা স্ক্রুটিনি করবে, ডেমোক্রেটিক পার্টি কিংবা ডেমোক্রেটিক বাইডেন প্রশাসন এটা দেখবে। এটা ট্রাম্প প্রশাসন খুব গুরুত্বই দেয়নি, কিন্তু আমেরিকান সিস্টেম অনুযায়ী ওখানে একটা সুন্দর একটা চাপ সৃষ্টি হয়েছে। এটা আরও জোরালো চাপ হবে, যেটা আমাদের পক্ষে একটা ইতিবাচক পদক্ষেপ আসবে বলে আমি মনে করি। বিভিন্ন অঞ্চলে আমেরিকান যে পলিসি কিংবা ডেমোক্রেটিক পার্টির যে পলিসি, ডেমোক্রেটদের যে নীতি, এটা বিভিন্ন অঞ্চলে এই বিষয়গুলো হবে। কিন্তু আমেরিকান পলিসি ঠিকই আছে, কিন্তু কীভাবে দৃষ্টিভঙ্গি ভিন্ন দৃষ্টিতে এরা কাজ করবে এবং একটা সুন্দর দেখুন, এখন প্রতি বছর হিউম্যান রাইটস রিপোর্ট হবে, স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান রাইটস রিপোর্ট প্রতি বছর মার্চ এপ্রিলে যেটা হয় প্রতি বছর হবে। এটা আরও থরো হবে, এটা আরও ডেপথ হবে, এটা আরও কোশ্চেনেবল আসবে বিভিন্ন দেশের উপর। আর আমাদের অর্থনৈতিক ব্যাপারগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন ইকোনমিক যে ইমানসিপেশন, ইকোনমিক যে অগ্রগতির কথা ভাবছি, আমাদের সাথে পার্টনারশিপ হয়ে গেছে। আমাদের ট্রেড লেভেলে একটা ফোরাম আছে, টিকফা, এটা কিন্তু ডেমোক্রেট আমলে হয়েছে, ওবামার সময় হয়েছে, হিলারি যখন ফরেন মিনিস্টার সেক্রেটারি অফ স্টেট ছিল। আমাদের অংশীদারিত্ব একটা সংলাপ চলছিল দুই দেশের মধ্যে, এটা একটু ছেদ পড়েছে কিন্তু এটা চলছে। পলিটিক্যাল ডায়ালগ যেটা বলা হয়, কিংবা পলিটিক্যাল কনসালটেশন। আবার সিকিউরিটি লেভেলে ডায়ালগ আছে। সিকিউরিটি লেভেলে আমাদের এখন একটা নতুন উইন্ডো খুলেছে, নতুন দিকের উন্মোচিত হয়েছে, যে ডিফেন্স লেভেলে আমাদের সক্ষমতা বৃদ্ধি, এ অঞ্চলে ওরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য আরও অনেক কিছু দিতে পারে, অনেক কিছু আমাদের কোঅপারেশনের জায়গা আছে। এবং একটা বড় হচ্ছে যে ডিফেন্স ট্রেড, এটা সামরিক বাণিজ্য কিংবা সামরিক সেক্টরের প্রতিরক্ষা বাণিজ্যের একটা নতুন দিক, কিছুটা কাজ হয়েছে, এগুলো আরও হবে। সুতরাং নতুন নতুন সম্পর্ক চলমান, কর্মকাণ্ড, বিজনেস চলছে, এটাকে আরও নতুনভাবে এক্সপ্লোর করতে হবে। আমাদের যেটা স্বার্থ, যে নতুন যে আমেরিকার বাজারে আমাদের সবচেয়ে বড় যে রপ্তানি বাজার, এটা ধরে রাখা, এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, কর কিংবা ডিউটি কিংবা যাই বলেন শুল্ক, এগুলোকে এটা আদায় করা। জিএসপি আছে, জিএসপির এখন খুব ভালো ওইরকম প্রাসঙ্গিকতা নাই কিংবা ওইটার গুরুত্ব নাই, কারণ আমাদের এক্সপোর্ট লেভেল ভলিউম বাড়ছে দিনে দিনে। এটাকে ধরে রাখা কিংবা আরও কীভাবে ইন্টেন্সিফাই করা। আর আমাদের গার্মেন্টস ক্ষেত্রে যেটা হয়েছে, রানা প্লাজা ট্র্যাজেডির পর যে আলোচনাগুলো হয়েছে, যে লেবার রাইটসের ক্ষেত্রে আমরা বেশ কিছু উন্নতি করেছি, আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, লিগ্যাল আইনি সংশোধন হয়েছে, এই ব্যাপারগুলো ইতিবাচক। এটাকে আরও আমেরিকার সাথে আলোচনায় কিংবা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় এই বিষয়গুলো আরও গুরুত্ব পাবে এবং এগুলো উন্নয়নের সুযোগ রয়েছে। জি, আমি আসবো আপনার কাছে, রোহিঙ্গা বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটু আলাপ সেরে নিতে হয়। সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্য বিষয় নিয়েও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যে বাইডেনের নেতৃত্ব আসলে কিভাবে দেখবে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো, বিশেষ করে সিরিয়া, তুরস্ক, সেই বিষয়গুলোই কিভাবে দেখবে, যদি একটু। প্রথম কথা হলো যে এইখানে খেয়াল রাখা দরকার যে জো বাইডেনের যে ডিফিকাল্ট কাজটা হতো ইসরায়েল কেন্দ্রিক, সেটা ট্রাম্প করে দিয়ে গেছেন। সুতরাং তাকে আর হি ডাজন্ট হ্যাভ টু বার্ন হিজ ফিঙ্গার, যেটাকে আমরা বলি। কারণ হলো যে ইসরায়েলকে রেকগনিশন থেকে শুরু করে জেরুজালেমকে ক্যাপিটাল করা এবং সেই জায়গাতে রিসেটেলমেন্টের নেগোসিয়েশনগুলি করা এবং আপনার সৌদি আরব বা অন্যান্য রাষ্ট্রগুলিকে একই কাতারে আনা, যেই কাজগুলি আসলে খুব ডিফিকাল্ট, কারণ সেটা কিন্তু আপনার রেস্ট অফ দি মুসলিম ওয়ার্ল্ডের উপরে খুব সাংঘাতিক রকমের এফেক্ট করবে। সুতরাং সেই কাজগুলি ট্রাম্প সাহেব করে দিয়ে গেছেন। সুতরাং এই জায়গাতে জো বাইডেন সাহেব একটা বড় রকমের স্বস্তিতে থাকবেন। মুশকিলটা হবে হলো যে এখন পাওয়ার সেন্টারগুলি চেঞ্জ হয়ে গেছে। গত 5 বছরে যে পাওয়ার সেন্টারগুলি চেঞ্জ হয়েছে, সেটা হলো যে টার্কিকে কেন্দ্র করে একটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, মস্কোকে কেন্দ্র করে একটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, দোহাকে কেন্দ্র করে আরেকটা পাওয়ার বলয় তৈরি হচ্ছে, তাই না? সেখানে আমরা যদিও দেখছি যে মোহাম্মদ বিন সালমানের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ, সেটা জো বাইডেনের সাথেও থাকবে। কিন্তু সালমান এবং যে ইউএইর সুলতান, তাদের যে সম্পর্কটা, সেটা আবার কমপ্লিকেটেড। সেই জায়গাতে জো বাইডেনের কি রোল হবে, সেটা আমাদের এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে। এটা হলো মিডল ইস্ট।
মিডল ইস্টের সাথে আরেকটা বড় যুক্ত হয়েছে, সেটা হলো অবভিয়াসলি ইরান। ইরান কখনো নিজেদেরকে আরব হিসেবে ভাবে না। তো ইরানের ক্ষেত্রে যে জিনিসটা আছে, যে ইরান কিন্তু জো বাইডেন আসুক আর ট্রাম্প আসুক বা যেই আসুক না কেন, তাদের পলিসি স্ট্যাটিক থাকবে। তাদের পলিসিটা হলো যে যদি নিউক্লিয়ার পিস ডিলে এসে কথা বলা শুরু করে তাহলে দে উইল মুভ ফরওয়ার্ড, আদারওয়াইজ তাদের যে আগের পলিসি ছিল সেটাই। এবং সেই পলিসিটা ইভেনচুয়ালি ইনফ্লুয়েন্সেস 3 মেজর ক্যাপিটালস ইন দি ওয়ার্ল্ড, আঙ্কারা, মস্কো অ্যান্ড বেইজিং। সুতরাং ইরানকে কিভাবে হ্যান্ডেল করবে জো বাইডেন, এই ক্ষেত্রে জো বাইডেনকে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, তেহরানকে না। সুতরাং এই জায়গাগুলি আমাদের মনে রাখা দরকার। আরও ইন্টারেস্টিং হলো যে জো বাইডেনের সম্পর্ক ভারতের সাথে কি হবে। কারণ আমি এখনই পড়ছিলাম যে কংগ্রেসের নেতা লিখছে যে যেহেতু নরেন্দ্র মোদী হিউস্টনে বলেছিলেন ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে আপকি বার ট্রাম্প সরকার, তো সেইটাকে নিয়ে লিখেছে হোপ দিস ডাজ নট কাম ব্যাক টু হন্ট ইন্ডিয়া, মনীষ তিওয়ারি লিখছে, তাই না? সুতরাং আপনি দেখেন 370 বা অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলিতে কিন্তু খুব হার্ড রিয়াকশন কমলা হ্যারিস বা জো বাইডেনের কাছ থেকে এসছে। সুতরাং এইখানেও আমরা এক ধরনের গুণগত পরিবর্তন দেখব। হয়তো স্ট্র্যাটেজিক প্রায়োরিটিটা একই থাকবে, এনগেজমেন্টটা একই থাকবে, কিন্তু রুলস অফ এনগেজমেন্ট যেগুলি থাকে সেগুলিতে আমরা একটা বড় ধরনের পরিবর্তন দেখব। সুতরাং এই হলো মুদ্রা কথা, মানে ইন শর্ট মিডল ইস্ট থেকে অল দি ওয়ে সাউথ এশিয়া তার কী হবে। তবে আরেকটা জিনিস ভুলে গেলে হবে না যে ট্রাম্প কিন্তু মানে জো বাইডেনও কিন্তু ট্রাম্পের পলিসি ফলো করবেন, যেখানে আপনার ট্রুপস ডিলিমিটেশন করা এবং অ্যাডিশনাল ট্রুপস এনগেজ না করা। এখন আমরা রোহিঙ্গা নিয়ে যে সমস্যায় রয়েছি সেটি ঘুরে ফিরে আসছে এবং এই ক্ষেত্রেও বলা হচ্ছে, এবং আপনি যা বলছিলেন যে মায়ানমার একটা ইলেকশনও অলরেডি হয়ে গেছে এবং তার ফলাফল মোটা দাগে আমরা পেয়েও গেছি। সব কিছু মিলিয়ে এই এখনকার নেতৃত্ব পরিবর্তন এবং এই মায়ানমারের নেতৃত্বের যে বিষয় আসলো, সব কিছু মিলিয়ে আমাদের ওখানকার আসার কোনো বা আলোর ইশারা আছে কিনা? শুনেন, আন্তর্জাতিক সম্পর্কে বা পার্টিকুলার যখন আমরা মায়ানমারের মতো দেশগুলির সাথে চিন্তা করি, খুব বেশি হোপফুল হওয়ার জায়গা নেই। প্রথম কথা হলো সুকি তার দল জিতেছে, কিন্তু সুকি কখনোই প্রেসিডেন্ট হবে না। এটার প্রথম কারণটা হলো যে তার দুইটা ছেলে দুজনই হলো ব্রিটিশ সিটিজেন। কনস্টিটিউশন মোতাবেক যদি আপনার সন্তান সন্ততি বা পরিবারের কেউ ফরেন সিটিজেন থাকে তাহলে তাকে কখনোই প্রেসিডেন্সি দেওয়া হবে না। এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হলো আপনি তার পক্ষে আরও পাওয়ার এক্সারসাইজ করা সম্ভব না, যে চ্যাপ্টার 357D অফ মানে বার্মিজ কনস্টিটিউশন, সেইখানে বলা হচ্ছে যে মানে যে প্রেসিডেন্ট হবে তাকে 4টা বিষয়ে পারদর্শী হতে হবে: পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি এবং মিলিটারি। অর্থাৎ সেই জায়গাগুলিতে তার অ্যাকোয়ান্টেন্স বা রিলেশনশিপ থাকতে হবে। খুব স্বাভাবিকভাবে সুকির কোনো মিলিটারি এক্সপিরিয়েন্স নাই, সুতরাং সেইখানেও তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছেন। চ্যাপ্টার 4 ওয়াইজে 440টা সিট আছে লোয়ার হাউসে, যার 330টা ইলেক্টেড হবে। তার মধ্যে শুধুমাত্র এনএলডি না, ইউএস ডিপিও আছে। সেখানে আবার 110টা সিট মিলিটারির জন্য রিজার্ভ। সুতরাং সেখানেও তিনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। চ্যাপ্টার 4-এর 141-এ আছে 224টা আপার হাউস, যার মধ্যে 56টা হলো গিয়ে ডিফেন্সের। ফলে তিনি সেইখানেও কোনো কনস্টিটিউশনাল চেঞ্জ আনতে পারবেন না। ফলে তার প্রেসিডেন্সি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং তার পক্ষে এক্সিকিউটিভ অথরিটি এক্সারসাইজ করার জন্য এনাফ কোনো ম্যান্ডেট নাই। কারণ এনাফ ম্যান্ডেটটা কার কাছে দেওয়া আছে? সেটা দেওয়া আছে হলো ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল, এবং ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের ম্যান্ডেটটার মধ্যে লেখা আছে ইট শ্যাল এক্সারসাইজ দি সভরেন পাওয়ার ইন দি নেম অফ প্রেসিডেন্ট। সুতরাং সুকির ইভেন্চুয়ালি খুব একটা কিছু এখানে করার নাই। তবে এখানে আরও মজার জিনিস যেটা হয়েছে, এনএলডির জিতার পেছে সবচাইতে বড় ফেভারটা করেছে তাতমাদো নিজেই। কারণ তাতমাদো রাখাইনে বা শান বা কাচিন এই স্টেটগুলিতে কোনো ইলেকশন হতে দেয়নি ইন দি নেম অফ ভায়োলেন্স। যে কারণে যেমন আরাকান ন্যাশনাল পার্টি গত বছর 10টা সিট পেয়েছিল, তারা কন্টেস্ট করতেই পারেনি। ফলে তারা কন্টেস্ট করেছে আউটসাইড অফ আরাকান, মানে ইয়াঙ্গন বা এইসব জায়গায়। সুতরাং এই সিটগুলিও কিন্তু এনএলডির কাছে চলে গেছে। সুতরাং এনএলডি ইভেনচুয়ালি মেজর পাওয়ার থাকলেও এই যে আমি যেটা কনস্টিটিউশনাল প্রভিশনসগুলি বললাম, তাতে তারা সবসময় হ্যান্ডিক্যাপড একটা পলিটিক্যাল পার্টি থাকবে। এবং হ্যান্ডিক্যাপড পলিটিক্যাল পার্টি থাকলে খুব স্বাভাবিকভাবেই 436 সে যদি পাওয়ার এক্সারসাইজও করে, মানে 2/3 পাওয়ার এক্সারসাইজও করে, সেই ক্ষেত্রে
মিলিটারি ল মেকারদেরকে ভিটোর পাওয়ার দেওয়া আছে, রাইট, অ্যাকর্ডিং টু 436। সুতরাং তিনি যদি কোনো মিনিংফুল চেঞ্জও আনতে চান, সেই মিনিংফুল চেঞ্জে ভিটো পাওয়ারের কারণে। সুতরাং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 2019 সালে করা হয়েছিল, তারা 3000 রেকমেন্ডেশন দিয়েছে, যার একটাও ইমপ্লিমেন্টেড হয়নি। 3টা ইমপ্লিমেন্টেড হয়েছে, সেগুলো হলো ভোটারদের এটা ওটা সম্পর্কে, ধরেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পোলের চেহারা কী হবে, এইগুলি। সুতরাং সেইগুলি এসেনশিয়ালি কোনো কিছু চেঞ্জ করে না। ইন্টারেস্টিং পার্ট, এই প্রথমবারের মতো কান্ট্রি ওয়াইডে বার্মান বুদ্ধিস্ট মেজরিটি ভার্সেস এথনিক মাইনরিটিটা শুরু হয়ে গেছে। এই প্রথমবারের মতো বুদ্ধিস্টরা অলসো ফিলিং যে তাদেরকেও ডিউ শেয়ারটা দেওয়া হয়নি, কারণ এই যে 3টা মেজর স্টেট শান, কাচিন অ্যান্ড রাখাইন, সেইখানে কিন্তু বুদ্ধিস্টরাও ভোট দিতে পারেনি। সুতরাং বুদ্ধিস্টদের মধ্যেও কিন্তু এখন রিজেন্টমেন্টটা তৈরি হয়ে গেছে। সুতরাং সেই জায়গাগুলি এসেনশিয়ালি এই ফিউচারে মায়ানমারের পলিটিক্যাল কোর্সগুলি নিয়ন্ত্রণ করবে। ফলে সুকি যদিও রাখাইন বিষয়ে বা রোহিঙ্গা বিষয়ে আন্তরিক হতেও চান, সেই ক্ষেত্রে কনস্টিটিউশন তাকে খুব বেশি আন্তরিক হতে দেবেন না। সুতরাং আন্তরিকতাটা ঘুরে ফিরে সেই মিলিটারির কাছ থেকেই আসতে হবে, কারণ 436 ইজ দ্য মেইন কনস্টিটিউশন ল, যে আপনি সব কিছু বাইপাসও যদি করতে পারেন, 436 এর মিলিটারি ল মেকারদের যে ভেটো দেওয়ার পাওয়ার আছে, সেটাকে যে কোনো মুহূর্তেই তারা বাইপাস করতে পারে। আরেকটা বিষয় হলো যে 38 মিলিয়ন ভোট দিয়েছে, যার মধ্যে 5 মিলিয়ন কিন্তু নতুন ভোটার, এবং এই 35 মিলিয়ন ভোটার বলেন আর 38 মিলিয়ন ভোটার, এই 3-4টা স্টেটের বাইরে যত মুসলিম ভোট আছে, ইয়াঙ্গন মুসলিম ভোট পুরোটাই কিন্তু এনএলডিকে দিয়েছে। ফলে আপনি দেখতে পাচ্ছেন যে মুসলিম ভোটও ডিভাইডেড। আপনি যদি রাখাইনের মুসলিম ভোট নেন আর ইয়াঙ্গনের মুসলিম ভোট নেন, আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আমাদেরকে এখন দেখতে হবে যে আসলে মিলিটারি এই ইলেকশন রেজাল্টের পরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দিকে যায় কিনা, সেটি হচ্ছে দেখার বিষয়। যে মানিল আলম, আমি আসবো, আমি একটু মুন্সি ফয়েজের কাছে শুনে আসি। মুন্সি ফয়েজ, আপনি শুনছিলেন এই যে বিষয়টি আমরা ঘুরে ফিরে বলছি যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তন কিংবা মিয়ানমারের যে ইলেকশন, সব কিছু মিলিয়ে এই সংকট থেকে আমাদের উত্তরণের কোনো আলোর ইশারা আছে কিনা, কিংবা সম্ভাবনা আছে কিনা, বা কতটুকু দেখছেন? মিয়ানমারের কনস্টিটিউশন সম্বন্ধে সাহাবির নাম যেগুলো বললেন, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য, এগুলোর জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। আর যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন প্রশাসন আসছে, তার ফলে আমাদের এই রোহিঙ্গা সমস্যা সমাধানে কোনো রকমের সুবিধা হবে কিনা, সেই নিয়ে আমরা একটু আলাপ করতেই পারি। সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা মোটামুটি একটা মিয়ানমার বিরোধী একটা অবস্থান নিয়েছিল, কিন্তু সে এমন একটা যে কতগুলো স্যাংশন দিয়ে সেখানে শেষ, তারা নিজেরা যা ইচ্ছা তাই করছে, কিন্তু অন্য কারোর সাথে তাদের কোনো রকমের জোট বাঁধার চেষ্টা বা একসাথে মিলে কিছু করার সেরকম কিছু ছিল না। বা আমাদেরকেও জিজ্ঞেস করে আমরা কি চাই সেইভাবেও তারা কাজ করেনি, তাদের মতো করে তারা করেছে, কিন্তু তাতে আমাদের এই সমস্যার সমাধানে খুব একটা সাহায্য হয়নি। শুধুমাত্র এটুকু হয়েছে যে ওই সরকার, মিয়ানমার সরকারের উপরে বা মিয়ানমারের যে নেতারা আছেন, সামরিক বাহিনীর লোকজন আছে, তাদের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হয়েছে। এর চেয়ে বেশি কিছু তৈরি হয়নি। এই চাপটা অনেক বেশি হওয়ার দরকার। যদি সবাই জোটবদ্ধভাবে একটা কিছু করা যায়, সেই চাপটা অনেক বেড়ে যাবে। তো আমি মনে করি যে নতুন প্রশাসন আসলে তারা যেহেতু যেটা বলা হচ্ছিল মাল্টিল্যাটারালিজমের দিকে আরো ঝুঁকবেন, সবার সাথে মিলেমিশে কাজ করার দিকে যাবেন, তার ফলে যেটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই রোহিঙ্গা বিষয়ে এখন যেসব কাজ করবে, তাতে তারা অন্যদের সাথে আলাপ আলোচনা করবে এবং আমাদেরকেও জিজ্ঞেস করবার সুযোগ থাকবে তাদের, যে আমরা কি চাই এবং কেন চাই। তো সেইভাবে যদি আলাপ আলোচনার মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু তাদের যে অবস্থানগুলো হবে সেগুলো আরো কনস্ট্রাকটিভ হবে। আর আরেকটা যেটা এখানে একটা জিনিস বুঝতেই আমি মনে করি অন্তত, যে দূরের যারা আছে ইউরোপ বা আমেরিকা, তারা অনেক ভালো ভালো কথা বলতে পারেন, কিন্তু এখানে সত্যিকার অর্থে খুব বেশি করার সুযোগ তাদের কম। যদি না স্থানীয় যারা প্রভাবশালী শক্তি আছে, দেশ আছে, যেমন ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ, এরা বা জোট যেটা আছে, সবাই মিলে যদি একটা কিছু করা যায় তাহলে একরকম হয়। আর এদের বাদ দিয়ে কিন্তু ওদের খুব বেশি করার সুযোগ নাই। সুতরাং যদি তারা এমন কিছু করা যায় যে এইসব দেশগুলো, এখানকার যে প্রভাবশালী দেশ, তাদের সাথে মিলে কিছু করছে, একমাত্র এই পর্যন্ত একটা জিনিস আমরা দেখলে বুঝবো, খেয়াল করলে, যে চীন ছাড়া অন্য কেউ কিন্তু কোন রকমের পদক্ষেপ সত্যি অর্থে নেয় নাই।
কতগুলো বক্তব্য দেওয়া ছাড়া অন্য শক্তিকার। আর আমাদের এখানে যে যারা রেফিউজিজ আছে, মিয়ানমারের রোহিঙ্গা রেফিউজিজ, তাদের ভরণ পোষণের জন্য কিছু সাহায্য করেছে, তাও আমি মনে করি না যে যথেষ্ট। এর বাইরে কিন্তু কেউ কিছু করে নাই। চীনই চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা সফল হয় নাই। তার কারণও আছে যে তারা যে চেষ্টা করেছে সেটা ঠিক যেভাবে করা উচিত সেভাবে করে নাই। তো সেটা কিভাবে করা যায়, মানে যদি এক হলো যে সবাই মিলেমিশে একটা করলে সেটার সাফল্যের ব্যাপার আছে। চীনও যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো যদি অন্যদেরকে সাথে নিয়ে করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রই হতে হবে এমন নয়, বা ইউরোপ হতে হবে এমন নয়, কিন্তু অন্যদেরকে সাথে নিয়ে করলে সেটার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যে রোহিঙ্গা যাদের জন্য করা হচ্ছে তাদের মধ্যে যে একটা আস্থার অভাব আছে, সেই আস্থার অভাবটাকে দূর করতে হবে। সেটা যতক্ষণ আমরা দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই চুক্তি করি বা কিছু, এদেরকে ফেরত পাঠানো সহজ হবে না, সম্ভব হবে না। কিন্তু সেই প্রত্যাবাসন যদি সম্ভব করতে হয় তাহলে আন্তর্জাতিক নজরদারির ব্যবস্থা করতে হবে, সেই জন্য জোট বাঁধতে হবে। সেই জোট বাঁধতে চীনকেও আমাদের রাজি করাতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে, ইউরোপকে রাজি করাতে হবে। সবাই যদি মিলে কাজ করে তাহলে সহজ হবে। আমি মনে করছি যে ভবিষ্যতে আমাদের সেই আশাটা আরেকটু বেড়ে যাবে। আরেকটা জিনিস এখানে ঘটছে যেটা আমরা ঠিক এই ইলেকশনের সাথে যুক্ত না, কিন্তু যে আন্তর্জাতিক কোর্টে যে মামলাটা আছে আইসিজেতে, সেই মামলাতে কিন্তু কিছু অগ্রগতি হয়েছে। যে সেখানে একটা বড় প্রতিবেদন পেশ করেছে যে বাদী যে দেশ, তারা সেখানে 500 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে এবং সেখানে তার সাথে অনেক প্রমাণ আদি ইত্যাদি দিয়ে জিনিসটা দেওয়া হয়েছে। এর ফলেও কিন্তু মিয়ানমার একটা চাপ বোধ করছে। আমি মনে করি যে ধন্যবাদ আপনাকে। মিলে একটা ভবিষ্যৎটা হয়তো কিছুটা আমরাও সেই প্রত্যাশাই করি। আমরা জনাব মাইনুল আলমের কাছে যাব। জি, যে বিষয়টি বলছিলেন যে এই রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে, রোহিঙ্গা ক্ষেত্রে গত 1 বছর ধরে কোনো অগ্রগতি নাই, আলোচনা নাই, আরও বেশি সময় ধরে, সম্ভবত 2019-এর সেপ্টেম্বরের পর কোনো আলোচনা অগ্রগতি নাই। করোনার কারণে তো আরও বন্ধ হয়ে গেছে। এরপর বলা হচ্ছে জুলাই আগস্টের পরে যে নভেম্বরে নির্বাচনের পর নতুন করে হবে। তবে নির্বাচন হবে, একই সরকার আসবে, একটি গণতান্ত্রিক সরকার বলা হচ্ছে। 5 বছর আগে ছিল এবং এবারও আসছে একই সরকার। সূচি হয়তো স্টেট কাউন্সিলর এমন একটি পদ নিয়েই তাকে থাকতে হবে এবং সাংবিধানিক বিধানটা অধ্যাপক সাহাব বলে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের আশা করার, আমরা চাই প্রত্যাবাসন হোক, কিন্তু আশা করি, কিন্তু বাস্তবতা তা না। বাস্তবতা হচ্ছে যে দেশটি যেহেতু মিয়ানমার, এবং মিয়ানমারকে কিভাবে কাজ করতে হয় এটা আমরা অনেক চেষ্টা করেছি এবং এটার কোনো ফল পাচ্ছি না। এখন সর্বশেষ যে উদ্যোগটা হচ্ছে যে চীন যুক্ত হয়েছে। চীন এই রিপাট্রিয়েশনে 3 দেশের একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন 19 সেপ্টেম্বরে জাতিসংঘের সাইডলাইনে। এটা আবার এগিয়ে যাওয়ার কথা। চীনের পক্ষ থেকে বলা হয়েছে ঠিক আছে, বাংলাদেশকে বলেছে তোমরা অপেক্ষা করো, মিয়ানমার নির্বাচন হোক, এরপরে হবে। এখন কোন জায়গায় যে ঠেকে আছে সেটা আমরা জানি, কারণ মিয়ানমারই রাজি হচ্ছে না। মিয়ানমার কি হলে এটা করবে সেটাই বিষয়। কারণ মিয়ানমারের যে সিভিল লিডারশিপ অং সান সুচি, তার ক্ষমতা, তার দৌড় কতটুক, এই গণতন্ত্র, আমি বলি সুগার কোটেড গণতন্ত্র, তার যে ক্ষমতা সেটি বলা হয়েছে। এক্ষেত্রে করণীয় কিছু আছে কিংবা প্রত্যাশার কিছু আছে আমি মনে করি না, তবু অপেক্ষায় থাকতে হবে। কারণ হচ্ছে যে এখানে এই যে দেখেন, এখানে আবার মানবাধিকার প্রশ্নটাই আসছে, যেটা আমেরিকা সহ সবাই মিলে যদি এটা বলে, এটা সিকিউরিটি কাউন্সিলে যদি আবার জোরালোভাবে উঠে, তখন এটা, তবে ভেটো পাওয়ার, সে একই ভেটো পাওয়ার ওখানে আছে। ব্যাপারটা হচ্ছে যে এই রাখাইন স্টেটে 3 লক্ষ রাখাইন অধিবাসী এরা ভোট দিতে পারেনি, আর অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠীর প্রায় 15 থেকে 20 লক্ষ এরাও ভোটাধিকারের বাইরে রেখেছে, কয়েকটা রাজনৈতিক দলকে রেখেছে। এবং রাখাইন প্রদেশের সম্ভবত 15 কি 16টা আসনে 2 হাউস মিলে, উচ্চকক্ষ নিম্নকক্ষ মিলে এখানে নির্বাচন হয়নি, বলেছে সহিংসতা গোলযোগ হবে নিরাপত্তার কারণ দেখিয়ে। তো এখন মিয়ানমার অথরিটির দৃষ্টিভঙ্গিটা বোঝা যাচ্ছে, এই রাখাইন রাজ্য, এই মুসলমানদের, এই রোহিঙ্গাদের, এই ক্ষুদ্র গোষ্ঠী কিংবা যাই বলেন, এখন এরা 11 লক্ষ বাংলাদেশে আছে। কিভাবে এদেরকে নেবে, কিভাবে নেবে, নেওয়ার কোনো ইচ্ছা আছে কি না, সেই রিপাট্রিয়েশন কি নামমাত্র নাকি, এটা আমাদের সুদূর পরাহত প্রত্যাশা। সময় হয়তো বলে দেব। অসংখ্য ধন্যবাদ প্রফেসর সাহেব। যদি কিছু যুক্ত করেন আমরা শেষ করব, 30 সেকেন্ড। আসলে খুব বেশি যুক্ত করার কিছু নাই। যেটা কনস্টিটিউশনাল বলেন বা টেকনিক্যালিটিস
গুলি বলেন, সেই ক্ষেত্রে আসলে খুব বেশি লিডারশিপ কিছু করতে পারবে না রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে। তার উপরে এখন নতুন যোগ হয়েছে যে অং সান সুকির যারা মুসলিম ক্যান্ডিডেটস ছিলেন, সেটার কারণে মাবাথা মংসরা এখন পাবলিকলি বলছে যে এনএলডিকে প্রো ইসলামিক পলিটিক্যাল পার্টি ফর উইচ বুদ্ধিস্ট শুড নট ভোট। তো এটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমার কাছে যে মনে হয় যে রিপ্যাট্রিয়েশনের জন্য বাংলাদেশ যেটা এখন করছে সেটা তার সর্বোচ্চ ক্যাপাসিটিতে করছে। সুবিধাটা হতো যদি আমাদের নেইবারিং কান্ট্রিজগুলি আরেকটু, নেইবারিং কান্ট্রি আমি চীনকে স্বাভাবিকভাবে কিছুটা ক্রেডিট দিই, মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রেডিট দিই, বাট আমার যে ইমিডিয়েট নেইবার আছে সাউথ এশিয়াতে তাদের হয়তো বা আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল হওয়া উচিত। তারা ডিফেন্স অনুযায়ী না দেখে রাখাইনকে বাংলাদেশের একটা মিত্র হিসেবে তাদের কাজ করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল নেতার বদলে কি নীতির বদল হয় কিনা, আমরা এই বিষয়ে আলাপ করলাম এবং আমরা চাইব জো বাইডেন আগামীতে বিশ্ব শান্তির অনুকূলে তার ভূমিকা রাখবে, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।